ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 17। এর আগে আমাদের কিন্তু 16টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা এই ক্লাসের শেষে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু রাখা হয়েছে এবং তোমাদেরকে বলি আমাদের যে পার্টগুলোর ম্যাথটা আমি কভার করি এখানে সেটা লেখা আছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, চাইলে আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। এই টোটাল পার্টের ম্যাথটা আমি কিন্তু গাইড করার চেষ্টা করি। তো যাই হোক, চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন, আজকে কিছু থিওরি বেস প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে তত্ত্বগুলো তোমাদের জানলে অঙ্কগুলো খুবই দ্রুত হবে এবং অঙ্কগুলো নিমেষে করতে পারবে। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো, আজকের ক্লাস অনেক হেল্পফুল হতে চলেছে। সবার প্রথমে আমরা যে সূত্রটা জেনে নেব সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এভাবে চলতে চলতে একসময় n হয়, মানে এদের সবার যোগফলটা আমাদের কিন্তু বার করতে বলছে। এই n এর মান 30 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। ঠিক আছে, যা হবে সেই হিসাবে কিন্তু আমাদের সংখ্যাগুলির যোগফল বার করতে হবে। মনে রাখবে এই রিলেটেড কিন্তু আমরা অঙ্ক অনেক করেছি। আজকে একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি যে অঙ্কগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে তার পরের সংখ্যা যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ। সাপোজ আমি যেটা ধরলাম যে 1 + 2 + 3 + 4 + 5 + ডট ডট ডট, মনে করো আমাদেরকে এখানে 40 পর্যন্ত যোগফল বার করতে বলছে। আমরা কি এই 1 আর 2 যোগ করলে 3 আর 3 6 আর 4 10 আর 5 15 এরকম করে যোগ করব না, কি করবে ডাইরেক্ট এই 40-এর সঙ্গে একটা 1 যোগ করবে, তাহলে 41 হবে। নিচেই 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হচ্ছে 20। এই দুটো জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে, অর্থাৎ 820 কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা এইভাবে এই সূত্রগুলো করব। চলো আমরা পরবর্তী প্রত্যেকটা স্লাইডে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ক্লাসটার মধ্যে আসে এবং শেষের দিকে কিছু এমসিকিউ আছে, বেটার ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে, চলো পুরো ক্লাসটা কন্টিনিউ করলে অনেক কিছু শেখা যাবে। আমরা এই রিলেটেড একটা অঙ্ক করে নিই। অঙ্কটা হচ্ছে 1 থেকে যদি 100 পর্যন্ত আমাদের সংখ্যা বার করতে বলে, আমরা অপশান দিলাম, একটা করে সূত্র শিখবো, তার অ্যাপ্লিকেশান করব। ঠিক আছে, তাহলে আমাদের দেখবে অনেক মনে থাকবে। প্রত্যেকটা স্লাইডে একটা করে তথ্য জানবো, সঙ্গে আমরা তার একটা করে প্যারালাল এমসিকিউ আলোচনা করব, তাহলে আমাদের তথ্যটা ক্লিয়ার হবে আশা করি। চলো পরবর্তী প্রশ্ন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 2 3 4 এইভাবে যোগ করতে বলছে 100। একদম সরাসরি কি করবে, এই 100-র সঙ্গে 1 যোগ করে গুণ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করো, করলে আমাদের আসছে 50। তাহলে গুণ করলে কিন্তু আসবে 50 50। এইটা হচ্ছে আমাদের কিন্তু অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এখন এই অঙ্কটা তোমাদের আবার পরীক্ষার খাতায় এরকম বলতে পারে যেটার গড় কত। যখন গড় হবে তখন 100 দিয়ে যেটা ভাগ করে দাও, তখন হবে 50.50। মনে রাখবে এই প্রশ্নটাও পরীক্ষায় আসে এবং এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি এমনি এমনি অঙ্ক করাই না, যেগুলো লাগে সেইগুলোই কিন্তু করাই। ঠিক আছে, যারা তোমরা ডেলি ক্লাস করো তারা জানবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই রিলেটেড অঙ্ক করাই। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তীতে আমরা আরও একটা জিনিস শিখে নেব, যদি প্রথম n সংখ্যক অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, ঠিক আছে, অযুগ্ম বা বিজোড় সংখ্যা যদি যোগফল আমাদের বার করতে হয়, কেমন জিনিসটা 1 + 3 + 5 + ডট 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 এইভাবে 2n - 1। এই 2n - 1 অনেক সময় বোঝে না। দেখো 2n - 1টা না বোঝার কিছু নেই। এখানে n এর মান যদি আমরা 1 ধরি, n এর মান, তাহলে 1 - 2 - 1, তাহলে 1। দেখো সেই প্রথম টার্মটা 1 বসালে প্রথম টার্ম, 2 বসাও, 2 এই 2 কোনো 4, তার থেকে 1 বাদ দাও, দেখো হচ্ছে 3, তৃতীয় টার্ম। 3 বসাও, দেখো 5 আসবে, 4 বসাও, দেখো 7 আসবে। তাহলে টার্মগুলো অ্যাকচুয়ালি গিয়ে শেষ হচ্ছে এই জায়গাটায় এসে শেষ হচ্ছে। ক্লিয়ার করো, এইটা কি টার্ম, এটা কততম পদ, এটা হচ্ছে n-তম পদ। এইটা কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, n-তম পদ, এবং এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। ঠিক আছে, অনেক সময় ওইগুলো তোমরা শিখে এসছো যে 1 + 2 + 3 এইভাবে হলে n × n + 1/2 হয়, কিন্তু পরীক্ষার খাতায় দেখছো যে 1 + 3 এরকমভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তখন কি করবে, তখন হচ্ছে যতগুলো টার্ম থাকবে, যতগুলো সংখ্যা থাকবে, জাস্ট সেই সংখ্যাটাকে চোখ বন্ধ করে স্কোয়ার করতে হবে। আমি একটুখানি উদাহরণ দিই। মনে করো 1 + 3 + 5 + 7 + ডট ডট ডট, মনে করো এখানে আমি 13 পর্যন্ত লিখলাম। এই 13 পর্যন্ত যদি আমি লিখি, এইটার উত্তর কত হবে আমি তোমাদেরকে একটা অপশান দিচ্ছি। হ্যাঁ, অপশানটা নিয়ে তোমরা একটু ক্যালকুলেশন করো তো।
অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি। অপশানগুলো দিই, তোমরা ক্যালকুলেশনটা করো। অপশান এ মনে করো 132, 169, শুধু 49 এটা দিই। আচ্ছা, এখানে সি অপশান একটা দিই, সি অপশানে 91 দিলাম, সি অপশান। অপশান এ বলছি 132, অপশান বি বলছি 169, অপশান সি বলছি 91 আর অপশান ডি বলছি 49। তোমরা এটার আনসার একটু কমেন্ট করে জানাও তো প্রত্যেকে, এটার আনসার প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বলো আনসার কত হবে। দেখো এখানে যে ভুলটা হয়তো করতে পারে অনেকে, এই যে 13, তাহলে সবার প্রথমে এন এটাকে ধরে তাহলে 13কে স্কোয়ার করে দেবে, দিয়ে হবে 169। দেখো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ম্যাথ কিন্তু তোমরা এখন শিখছো ভালো লাগছে, কিন্তু দুদিন পরে দেখবে ম্যাথটা ভুলে যাবে। ওই জন্য প্রতিনিয়ত ক্লাসটা কন্টিনিউ করবে, দেখবে আমি তোমাদেরকে ঠিক প্র্যাকটিসের মধ্যে রেখে দেবো। আর যারা পেইড বেসে আছে তাদের কথা বাদ দাও, তাদের তো স্পেশালভাবে গাইড করছি। তো তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু ম্যাথ তোমাদেরকে প্রতিদিন নিয়ে আসবো মিক্সড ক্লাস হিসাবে। তাহলে কী হবে, পুরো জিনিসটা প্র্যাকটিস থাকবে, ওকে? আর পেইড বেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে। তো যাই হোক, এখানে এই যে এন স্কোয়ার, এই তাহলে 13 স্কোয়ার ইকুয়ালস টু 169, তাহলে এখানে এই অপশান বি কিন্তু অনেকে আনসার দিয়ে বসে থাকবে, ঠিক আছে? এই অপশান বি কিন্তু হবে না, আই রিপিট, অপশান বি হবে না। তাহলে হবে কোনটা? হ্যাঁ, সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা দেখো ভালো করে বোঝো। আমি এখানে তোমাদেরকে পরিষ্কার করে একটু জিনিস বলি। আমাদের এখানে অনেকে বি অপশান হয়তো ভাবছো, কিন্তু বি উত্তর হবে না, এই নিয়মে অঙ্কটা হবে না। কারণ এখানে আমাদেরকে কি বলা হয়েছিল, তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো এখানে কি বলা হয়েছিল। এই যে টার্ম, সেই টার্মটাকে কি স্কোয়ার করা হয়েছিল এখানে? তাই না। তাহলে এই টার্মটা মানে কি? এইটা মানে 13, তাহলে হচ্ছে 2n - 1 ইজ ইকালস টু 13, তাহলে 2n, এইটা 1 ওপাশে গেল, তাহলে হচ্ছে 14, তাহলে n ইজ ইকালস টু হচ্ছে 14 ডিভাইডেড বাই 2 মানে 7। তাহলে 7, এই n এর মান কিন্তু 7, অর্থাৎ এখানে 7টা পদ আছে। এইটা কিন্তু ভালো করে ভাইটাল, এই 7টা যখন পদ থাকবে সেই পদকে কিন্তু স্কোয়ার করার কথা বলা হয়েছিল, এই 13কে কিন্তু নয়। দেখো ভুল কিন্তু এই জায়গাটায় হতে পারে, ওই জন্য ভালোভাবে ধরে ধরে আমার বলা, আর কিছুই না। ভুল এই জায়গাটায় করলেই 1 নাম্বার মাইনাস খেয়ে যেতে হবে, সুতরাং ওই জন্য ভুলটার জন্য আমি কিন্তু বারবার এই জায়গাটাই তোমাদেরকে ক্লিয়ার করছি। এইটা কিন্তু আমাদের 49 আনসার হবে, সেই উত্তর কিন্তু অপশান ডিতে বসে আছে। তোমরা হয়তো অপশান ডির দিকে একবারও তাকিয়েছো কি আমি জানি না, তো অপশান ডি হচ্ছে রাইট আনসার। জিনিসটা একবার শিখে নাও, ঠিক আছে? আমি তোমাদের এই রিলেটেড আরও একটা প্রবলেম দিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে প্রত্যেক দিন একই টাইপসের অঙ্ক পরপর কয়েকটা নিয়ে আসতে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় এবং যাতে সূত্রটা পুরো পরিপূর্ণভাবে মাথায় যায়। এখন এই অঙ্কটা তাহলে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, যেহেতু এক্ষুন শিখে গেছো যেখানে 1, তাহলে নিশ্চয়ই এই 49কে স্কোয়ার হবে না, এই এতটুকু তো বুঝতে পেরেছো। তাহলে কি হবে, কি করতে হবে, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। ফটাফট কমেন্ট করো, আমি তার সঙ্গে সঙ্গে সলিউশনটাও তোমাদেরকে বলতে থাকি। দেখো সলিউশন হচ্ছে এই যে টার্মটা মানেই কিন্তু আমাদের এই টার্মটা হচ্ছে সমান 49, তাহলে এখান থেকে আমাদের n এর মান বার করতে হবে। তাহলে 2n ইজ ইকালস টু 49 প্লাস 1, তাহলে 50। তাহলে n এর মান কত হচ্ছে? n এর মান হচ্ছে 2n ইজ ইকালস টু 50, মানে n এর মান হচ্ছে 25। তাহলে এই 25কে কিন্তু স্কোয়ার, অর্থাৎ 625, ঠিক আছে? এবার তোমরা একদম শর্টকাট ক্যালকুলেশন কীভাবে করবে, তাই তো? দেখো শর্টকাট ক্যালকুলেশন, এর সঙ্গে একটা 1 যোগ করে দাও মনে মনে, ঠিক আছে? 1 যোগ করলে 50 হয়ে যাবে, এই 50কে 2 দিয়ে ভাগ করে দাও, 25 হয়ে যাবে, তাকে স্কোয়ার করে দাও, 625। একদম মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে এই রিলেটেড প্রবলেমগুলো, কোনো অসুবিধা হবে না আশা করি। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এবারে তোমাদেরকে বলি আমাদের যে ম্যাথের স্পেশাল একটা ব্যাচ চলছে, ঠিক আছে? একদম জিরো লেভেল থেকে ধরে ধরে অঙ্ক করা হচ্ছে ম্যাথের ওপরে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। পুরো 3 মাসের জন্য একবারই পেমেন্ট করতে হবে, 599 টাকা একবারই পেমেন্ট করলে তুমি 3 মাস আমার সঙ্গে ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো যারা ক্লাস করতে ইচ্ছুক এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে করে আমাকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিলে আমি ব্যাচটাতে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে? মনে রাখবে রেকর্ডিং ক্লাস থাকবে, সঙ্গে PDF নোটস সেগুলো পেয়ে যাবে।
ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রথম n সংখ্যক যুগ্ম বা জোড় সংখ্যার যোগফল। এবার কিন্তু n সংখ্যক যুগ্ম বা জোড় সংখ্যার যোগফল আমাদেরকে বার করতে বলছে। এখন তাহলে সেটা কিরকম, 2, 4, 6, 8, 10 এইভাবে যাবে। আমি একটা কাজ করব, এখান থেকে একটা 2 না কমন নিয়ে নেবো। ওকে, এখান থেকে আমি কি করবো, একটা 2 কমন নেবো। তাহলে 2 কমন নিলে 1 + 2 + 3 + 4 প্লাস এইভাবে ডট ডট চলবে কত, n পর্যন্ত। এই ভিতরটার যোগফলের সূত্র তো আমরা শিখে এসেছিলাম কি, n × n + 1 / 2। তাহলে এই 2 কাটছে, কাটলে কি হচ্ছে n × n + 1, অর্থাৎ যে সংখ্যাটা আসবে n, সেই n এর সঙ্গে একটা 1 যোগ করে তাকে n দিয়েই গুণ করলে আনসার বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই রিলেটেড একটা প্রবলেম, অর্থাৎ একটা অঙ্ক করে আসি, তাহলে আমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো 2 থেকে আমাদের 1000 পর্যন্ত যোগফল করতে বলছে। আমরা কিভাবে করব, আমরা সবার প্রথমে অপশান দিলাম, তোমরা প্রত্যেকে একটু আনসার কমেন্ট করে জানাও। যেহেতু তোমাদেরকে আমি সূত্র দিয়ে দিয়েছি, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। ফটাফট আনসার বলো। দেখো আমি তোমাদেরকে সলিউশন করি, কিছুটা হেল্প করি। প্রথমে আমরা এই টার্মটাকে, যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ করার কথা ছিল, কারণ এখানে পদের সংখ্যা অর্ধেক হবে, তাহলে 500, তাহলে 500 × 500 + 1। এবার এটাকে জাস্ট আমাদের গুণ করলে হয়ে যাবে 500 + 501। জাস্ট এখানে আমাদের দুটো শূন্য নিয়ে কোনো ঝামেলা নেই, লাস্টে দুটো শূন্য বসিয়ে দেবো। আর এই 5-এর সঙ্গে এই 501 গুণ করলে 2505 এটা আমাদের হবে, তার সঙ্গে ডবল 0 থাকবে। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পাবো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা, মানে অ্যাকচুয়ালি ফর্মুলা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, খুব কাজে লাগে এবং পরীক্ষায়ও আসে ভীষণ। কি করতে হবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমাদের বলছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে প্রথম 1² 2² 3² ডট ডট n²। এটার মান হচ্ছে n × n + 1 × 2n + 1/6। তাহলে এই রিলেটেড একটা অঙ্ক করে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, মনে করো আমাদেরকে এই অঙ্কটা দিয়েছে, তাহলে আমরা কি করব, অপশান দিলাম তোমাদেরকে, প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাতে থাকো, আমি তোমাদেরকে আস্তে আস্তে হেল্প করি। ওকে, দেখো হেল্প করছি। সবার প্রথমে সলিউশনটা দেখো, এখানে 100 পর্যন্ত স্কোয়ার আছে, তাহলে 100 কি করতে হবে আমাকে, এটাই n এর মান, n মানে কিন্তু 100, n স্কোয়ার কিন্তু এটা 100 না, n এর মান 100, জাস্ট n এর মান। তাহলে n এর মান যদি 100 হয়, তাহলে 100, তারপরে হচ্ছে 100 + 1, তারপরে হচ্ছে 100-র সঙ্গে 2 গুণ, মানে 2 × বলা হয়েছিল। আগের স্লাইডে চলো, আগের স্লাইডটা দেখো, আগের স্লাইডটা দেখলে বুঝতে পারবে যে 2 × n - 2n + 1 এটা /6 ছিল। ওকে, জাস্ট ফর্মুলাটা ফেলে দিলাম, অ্যাপ্লাই করলাম, কাটাকুটি করতে হবে। এবারে কাটাকুটি করবে, কাটাকুটি করলে যেটা আসছে এই 3 জনের প্রোডাক্ট, এই 3 জনকে প্রোডাক্ট করে 6 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসছে এটা। সুতরাং অপশান আমরা এক্ষেত্রে ডি উত্তর পাবো। ওকে, ভেরি ইজি, জাস্ট জানা থাকলেই পারে যাবে। চলো পরবর্তী সূত্র দেখব, তার সঙ্গে সেই সূত্র রিলেটেড অঙ্কও করে নেব। পরেরটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসবে, দেখবে 1³ + 2³ + 3³ এরমভাবে যদি ডট 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 আমাদেরকে n³ পর্যন্ত বার করতে বলে, তাহলে হবে n × n + 1/2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। মনে রাখবে, তাকে ঘিরে দিয়ে কিউব না, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এটা হলো আমাদের ফর্মুলা বা সূত্র। এই সূত্রের অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আমরা পরবর্তী স্লাইডে অঙ্ক করব। ওকে, একটা স্লাইডের সূত্র এবং তারপরের স্লাইডে যদি অঙ্ক রাখা হয়, এভাবে যদি ক্লাস করা হয়, তোমাদের কি সুবিধা হচ্ছে? দেখো আমাদেরকে এটা মনে করো বার করতে বলছে, আমরা অপশান দিলাম, তোমরা প্রত্যেকে একটু আনসার কমেন্ট করে জানাও। দেখো নিয়ম কি, নিয়ম হচ্ছে আমাদের n × n + 1 / 2 টোটালটাকে ঘিরে দিয়ে আমরা কি করব, স্কোয়ার করব, কিউব না। হ্যাঁ, এবার n এর মান কিন্তু এখানে হচ্ছে 25, n এর মান হচ্ছে 25, এটাই আমাদের n। তো n এর জায়গায় এখানে বসিয়ে দাও, 25 × এখানে হচ্ছে আমাদের 26 / 2, কাটলে আমাদের হচ্ছে 13। তাহলে এটা গুণ করলে আমাদের যেটা আসবে, জাস্ট এখানে দেখো সলিউশনটা করাই আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। গুণ করলে যেটা আসবে তাকে আবার স্কোয়ার করতে হবে, যেহেতু তাহলে স্কোয়ার করলে এত বড় একটা সংখ্যা হবে। এই স্কোয়ার করাও কিন্তু আমি তোমাদেরকে ট্রিক্স বলেছিলাম, মনে রাখবে। এই 5কে স্কোয়ার করলে 25 হয়, এখানে বসিয়ে দেবে। আর এই যে 32, তার সঙ্গে একটা 1 যোগ করো, 33। এই 32 আর 33 যদি গুণ করো, তাহলে হবে 1056। এই যে এই দুটো গুণ করে পাশে বসিয়ে দাও, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমরা উত্তর হিসেবে নেব
অপশান এ বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, পরীক্ষায় আসার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই রিলেটেড অঙ্ক দেখবে পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব? সবার প্রথমে দেখো, এই যে 49 আসে, এই 49 যদি থাকে না, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অবশ্যই এ কিন্তু বাইরে বেরিয়ে আসবে 7 হবে। 7টা যখন 29-এর সঙ্গে যোগ করবে 36 হবে, মানে 6 হবে। 6টা যখন এখানে যোগ করবে দেখবে 5 হবে, মানে 25, 5 হবে, বার হবে যখন 5, এখানে 5 যোগ করলে কিন্তু দেখবে 16 হবে। 16-র সঙ্গে এখানে কিন্তু 4 বার হবে, 4 যোগ করলে কিন্তু 9 হবে, আর 9 বার হলে কিন্তু 3 হবে। এবং এত বড় জিনিসের উত্তরটা কিন্তু 3। এবার আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক্সও বলতে পারি। ধরো কিছুটা এই ট্রিক্সের মাধ্যমে করা যেতে পারে। এখানে এখানে কত আছে? 5, তাহলে ঠিক এর পরবর্তী বর্গ সংখ্যা কত? 9, তাহলে এই 9কে রুট করে দাও, রুট করলে কত হচ্ছে? 3। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশান এই পেয়ে যাব। ঠিক আছে, এটাও করতে পারো। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখব। দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার গুণফল জানি আর ভাগফল জানি, সংখ্যা দুটি কি কি আমাদের বার করতে বলছে। দেখো অ্যাকচুয়াল নিয়মটা কি, অ্যাকচুয়াল নিয়ম আমি একটা ডিটেলসে বলবো আর একটা ট্রিক্সে বলবো। ঠিক আছে, ডিটেলসটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল যখন বলে দিয়েছে না, এদেরকে তোমরা গুণ করবে, এদেরকে গুণ করবে 1575 ইন্টু 7, গুণ করে রুট করে দেবে, রুট করলে একটা সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, যে সংখ্যাটা বার হবে তার সঙ্গে 7 দিয়ে গুণ করলে আর একটা সংখ্যা বার হবে। এটা হচ্ছে একটা নিয়ম, এই নিয়মে অ্যাকচুয়ালি অঙ্কটা করতে হয়। কিন্তু যদি আমরা ট্রিক্সের মাধ্যমে বুঝি, তাহলে দেখবে এটার সঙ্গে যদি আমরা 7 গুণ করি, কোনোদিন আমরা এই সংখ্যা পাবো না, যেহেতু ভাগফল 7 বলেছে, মানে একজনের সঙ্গে 7 গুণ করতেই হবে ছোটোটার সঙ্গে। এবার বি অপশান দেখো, এর সঙ্গে 7 গুণ করে 7 × 105, তাহলে অপশান বি ছাড়া আর কেউ হবে না। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখো এটা আমরা অপশান দেখেই কিন্তু ইজিলি বলতে পারলাম। ওকে, তাহলে অপশান বি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি সংখ্যাকে 111 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 41, সংখ্যাটিকে যদি 37 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত হবে আমাদের বার করতে বলছে। এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমাদের 37 দিয়ে ভাগ করার কথা বলছে না, এই 37 দিয়ে যেন এই 111কে ভাগ করা যায়। দেখো 3 37 কিন্তু 111, তাই না? তাহলে আমাদের কিন্তু ভাগ করা যাচ্ছে, সুতরাং আর কোনো গল্প নেই। আমাদের এই 37টা হচ্ছে কি, এখানে আমাদের 41কে 37 দিয়ে ভাগ করে দাও, 41কে 37 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত আসবে? 4, মানে একবার যাবে, তাহলে হচ্ছে এখানে বিয়োগ করলে আসবে 4, তাহলে এই 4 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দুটি সংখ্যার যোগফল জানি, বিয়োগফল জানি, তাদের আমাদের গুণফল বার করতে বলছে। অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। এবং এর সঙ্গে তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি একটা সূত্র তোমাদেরকে দেব, 4AB ফর্মুলা, খুব একটা গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু 4AB। এই 4AB সূত্র হচ্ছে a + b তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস অফ a - b তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো মানে এই 4AB সূত্রটা হচ্ছে এটা। এখন এটাকে আমরা 8 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, যেহেতু আমরা যোগফল জানি, আর বিয়োগফল আমরা জানি, তাহলে হচ্ছে -4²। তাহলে এখানে আমাদের আসছে কত? 8 8 64, 4 4 16, তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কিন্তু আমাদের আসবে 48। এই 48, আচ্ছা এখানে 16 6 8 48, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, সরি তাকে 4 দিয়ে, যেহেতু এখানে 4AB আছে, তাই তো আমাদের AB বার করতে বলছি। 4 দিয়ে ভাগ করলে 4 16 64, তাহলে 4 12 48, 12 কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি কিন্তু রাইট অ্যান্সার পাবো। ওকে, চলো পরবর্তী স্লাইডে যাব। পরের প্রশ্নটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি ক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, ক্ষেত্রফল দেওয়ার যে অনুপাত আছে সেটা বার করতে হবে। অপশান দিলাম এবং তোমাদেরকে আমি সুবিধার জন্য পাশের ছবি এঁকে দিচ্ছি। দেখো ছবি চলে আসো, ছবিটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, এরও কর্ণ, বর্গক্ষেত্র কর্ণ মানে কি, তুমি এটা ধরতে পারো বা অন্যটা ধরতে পারো, মনে করো এটা কর্ণ। তাহলে এই কর্ণের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই কর্ণের ওপরে একটা অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এই বাহুটাকে সমান করে চারিদিকে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। ওকে, মানে চারিদিকে সমান আর কি, একটা বাহু নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকা হলো। এখন এই বর্গক্ষেত্র আর
আগে যে বর্গক্ষেত্র ছিল তাদের দুজনার ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আগেরটা কি, আগেরটার আমরা যদি ক্ষেত্রফল বার করি, আমরা একটুখানি ছবিটা দেখে নিই, আগেরটার যদি ক্ষেত্রফল আমরা বার করতাম তাহলে আমাদের কি আসতো, এটার ক্ষেত্রফল কত দেখো, এটার ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। ওকে, আর যেহেতু কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2, মনে রাখবে √2a, এটা কিন্তু বাইরে। এবার যেহেতু এটার ওপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এটারও একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হবে, এটার স্কোয়ার হবে, তাহলে সেটা কত হবে 2a স্কোয়ার। এখন আমাদের এই ক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, ঠিক আছে। তাহলে আমাদেরকে আগে ছিল a স্কোয়ার আর এখন হয়েছে 2a স্কোয়ার, তাহলে 1:2 ছাড়া আর কে হবে, সুতরাং অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখো, √2 ব্যাসার্ধ সম্পন্ন একটি বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে বলছে। অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। আমি তোমাদের সুবিধার জন্য পাশে একটা ছবি এঁকে দিই। মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের √2 ব্যাসার্ধ সম্পন্ন একটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তের মধ্যে অঙ্কিত একটা বর্গক্ষেত্র আছে, অর্থাৎ মাঝে একটা বর্গক্ষেত্র আছে। তাহলে সেই বর্গক্ষেত্র মনে করো আনুমানিকভাবে এরকম দেখতে। এখন এইবারে হচ্ছে কথা যে আমাদের তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত। খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা কর্ণ টানবো বর্গক্ষেত্রের ভিতরে, এবং মনে রাখবে এই দুটো কর্ণ যেখানে মিলিত হবে না, এইটাই হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। তার মানে এখান থেকে এই দূরত্ব যতটা বা এখান থেকে এই দূরত্ব যতটা সেটা কিন্তু একটাই, যেটা বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা আর দিয়ে লিখি, তাহলে পুরোটা হচ্ছে কি 2r। ওকে, এখন এই আর মানেই কিন্তু আমাদের দেওয়া রয়েছে √2। ওকে, আর এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে √2। তাহলে টোটালটা কত, 2r মানে ব্যাস, তাহলে হচ্ছে 2√2। এবার এই পুরো যে জায়গাটা এটা হচ্ছে 2√2, ভালো করে এবার খেয়াল করো। এবার আমরা বর্গক্ষেত্রে চলে আসি। বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, √2 ইন্টু বাহু, সেটা হচ্ছে কত 2√2। তাহলে √2 ক্যান্সেল হচ্ছে, তার মানে এর মান কত হচ্ছে 2। এর আমাদের বার করতে বলছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 2 হবে উত্তর, অর্থাৎ অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পরপর 4টি জোড় সংখ্যা, এখানে খেয়াল রাখবে পরপর কিন্তু 4টে জোড় সংখ্যা বলছে। এই জোড় সংখ্যার যোগফল কিন্তু এক্স বলে দিচ্ছে, হলে বৃহত্তম সংখ্যাটিকে এক্স দ্বারা প্রকাশ করো। তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাকে আমাদের এক্স দ্বারা প্রকাশ করতে হবে। আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার একটু কমেন্ট বক্সে জানাতে থাকো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, চলো কিভাবে সলিউশন করব দেখো, আমি তোমাদেরকে আস্তে আস্তে একদম সহজে বলবো। মনে করো 4টি জোড় সংখ্যা আছে, তারা কীরকম হতে পারে। প্রথম সংখ্যাটা এ, তাহলে তার পরের জোড় সংখ্যাটা নিশ্চয়ই a+2 হবে, হ্যাঁ কি না। তারপরের সংখ্যাটা a+4 হবে, তারপরের সংখ্যাটা a+6 হবে। এই 4টের যোগফলটাই হচ্ছে আমাদের এক্সের সঙ্গে সমান। ওকে, তাহলে এই 4টের যোগফল যদি এক্সের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা মানে এটা, এই যে a+6, এইটা বার করতে হবে। তাহলে আমাদের সবার প্রথমে এখান থেকে এ ক্যালকুলেট করতে হবে, এর মানটা বার করে নিতে হবে। কীভাবে করব দেখো, 4টে এ আছে, তাহলে 4টে এ মানে 4a, আর দেখো যোগ করলে কিন্তু এদের যোগ করলে কিন্তু আমাদের হচ্ছে 12, তাহলে 4a আমাদের আসছে 4a + 12। এই 12টাকে আমরা ওপাশে পাঠিয়ে দেবো, 12টাকে ওপাশে পাঠালে x-12, তাহলে এবার এই 4টা দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে a = x-12, আর নিচে হচ্ছে আমাদের 4 ভাগ হয়। এখন এর মান পেলাম, এখন এর মান যখন আমি পেলাম, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি মানে কি a+6। অঙ্কটাকে ভালোভাবে বোঝো, আমি প্রত্যেকটা স্লাইডে সময় দিয়ে দিয়ে ক্লাস করাই, যাতে তোমরা পুরো একদম ক্লিয়ার বুঝতে পারো, একবারই তোমাদের যেন পুরো ক্লিয়ার হয়ে যায়। ওই জন্য ঠিক আছে, চাইলে তো আমি দ্রুত করে যেতে পারি, কিন্তু আমি তোমাদের জন্যই কিন্তু আস্তে আস্তে করি। দেখো এখানে আমাদের এর মানটা কিন্তু আমরা এর মানটা বার করে নেব। এর মানটা আমাদের এখানে বার হয়েছে, এখানে জাস্ট বসিয়ে দাও, x-12 / 4 + 6, ক্যালকুলেশন করো, x + 12 / 4। দেখো এই যে x - 12 / 4 এক জায়গায় কিন্তু অপশানে আছে, এটা কিন্তু উত্তর না,
এটা অনেকে উত্তর লিখবে, কিন্তু উত্তর তো আমাদের বসে আছে অপশান এতে, তার আগে। কতটা কনফিউশনে ফেলবে, মনে হবে যেন না এ অপশান তো হয় না, হ্যাঁ তাহলে বি অপশান তো হচ্ছে না, তাহলে সি অথবা ডির মধ্যে হবে। দেখো কতটা কনফিউশনে ফেলে দেবে। ঠিক আছে, ওই জন্য চোখ কান খোলা রেখে কিন্তু উত্তরটা করতে হবে। যাই হোক, এখানে অপশান এ কিন্তু আমরা রাইট অ্যান্সার পাবো। পরবর্তী প্রশ্নে চলে যাব। এবং বন্ধুরা, আজকে তোমাদেরকে এটা HW থাকবে, তোমরা প্রত্যেকে আমাকে এটা কমেন্ট করে জানাবে। মনে রাখবে, আজকে যে ক্লাসটা করালাম এই ক্লাস থেকে কিন্তু পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, যার সাম বার করতে দেওয়া, যোগফল বার করতে দেওয়া কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় থাকে। সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে যতটা পারলাম শেখালাম বা শেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আবার পরবর্তী সেশনে আবার অনেক কিছু ম্যাথ নিয়ে আসবো, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। ঠিক আছে, এটার তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে আনসারটা বলবে, এটার উত্তর কত হবে। ঠিক আছে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ। এবং আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামগুলোর টোটাল ম্যাথ পার্টটা আমি কভার করে থাকি। ডব্লিউবি, পিএসসি রিলেটেড যত এক্সাম আছে, ডব্লিউবিপি, কেপি, আরআরবি অর্থাৎ রেলের যে গ্রুপ ডি পোস্ট আসে সেটা, এবং ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি এবং গ্রুপ ডি, আর ডব্লিউবি প্রাইমারি টেট। মনে রাখবে, ডব্লিউবি প্রাইমারি টেটের কিন্তু ক্লাস আমাদের এই চ্যানেলে কন্টিনিউয়াসলি হয়। এবং আপার প্রাইমারি টেট, এটাও খেয়াল রাখবে, আপার প্রাইমারি টেটের এই ম্যাথ পার্টটা কিন্তু আমি এখানকার কভার করি। অন্যান্য টিচার যারা আছে তারা অন্যান্য সাবজেক্টগুলো দেখে, এবং সঙ্গে এএনএম এবং জিএনএমের বিশেষ করে ম্যাথটা। ঠিক আছে, মনে রাখবে, আমি অ্যাকচুয়ালি ম্যাথেরই টিচার, মানে কোয়ালিফিকেশান লেখা অ্যাকচুয়ালি না লিখলেই হয়, ম্যাথামেটিক্সে এমএসসি সঙ্গে বিএড। ঠিক আছে, তো যদিও ডেসক্রিপশন বক্সে কোয়ালিফিকেশান লেখাও আছে, এবং এএনএম এবং জিএনএমের যে পার্টটা আমরা দেখলাম সেখানে কিন্তু ম্যাথটা অন্য রকমের একটু ম্যাথ আসে। ঠিক আছে, বিশেষ করে যেহেতু ওখানে অনেক অ্যালজেব্রা পোর্শন, ত্রিকোণমিতি পোর্শন থেকে কিন্তু অঙ্কগুলো আসে, সুতরাং সেই পোর্শনগুলো একদম সুন্দর করে স্মুথলি তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো, অথবা তোমাদের এই এএনএম এবং জিএনএমে যদি পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে চাও, তার জন্য তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওকে, আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।